এই যে আপনি বাসা আগে না ভাই ছয় থাকতে এখানে পিক তুলো দাঁড়া দাঁড়া একটু দাঁড়া বাংলাদেশের মানুষের জন্য বিজয় ছিনিয়ে এনেছিলেন দুঃসাহসী মুক্তিযোদ্ধারা। তাদের অসীম সাহসিকতায় আমরা এই দেশ পেয়েছি একটি লাল সুন্দর সবুজ পতাকা। তাই মুক্তিযোদ্ধাদের কাছে আমরা চিরঋণী ও চিরকৃতজ্ঞ। আজ আমরা এই প্রজন্ম এসেছি পূর্বরংপুর হাই স্কুলের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা এক জীবন্ত কিংবদন্তি জনাব আলহাজ লিয়াকত আলী সাহেবের সাথে কথা বলতে, যিনি ২ নং সেক্টরে যুদ্ধ করেছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য আপনাকে ফুলের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। জনাব আলহাজ মোহাম্মদ লিয়াকত আলী, আপনি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। আপনাদের মতো মুক্তিযোদ্ধাদের জন্যই আজকে স্বাধীন বাংলাদেশ পেয়েছি একটি সুন্দর লাল সবুজ পতাকা। আজ আমরা আপনার কাছ থেকে সেই মহান মুক্তিযুদ্ধ ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানব। স্যার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আপনি সচক্ষে দেখেছেন কিনা? হ্যাঁ, আমি বহুবার দেখেছি। তার আদর সিনেমা পেয়ে আমি তার কর্মী হয়েছিলাম এবং সেই কর্মীর সুবাদে আমি তার আহ্বানে আমি মুক্তিযুদ্ধ দিয়েছি। বন্ধুর কোনো ভাষণ আপনি সামনাসামনি শুনেছেন কি? শুনলে সেই অনুভূতি ব্যক্ত করুন। আমি জাতীয় জনক বঙ্গবন্ধুর 1971 সনের 7ই মার্চে রেসকোর্স ময়দানে যে ভাষণটি হয়েছিল, আমি সেই ভাষণে বঙ্গবন্ধু সেই ভাষণে যখন দেন, আমি তখন সেই স্টেজের সামনেই আমি উপস্থিত ছিলাম এবং সেই ভাষণে যখন উনি দেন তখন লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছিল। আপনাকে 1939 সালে মাত্র 19 বছর বয়সে বঙ্গবন্ধু হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অনুপ্রেরণায় রাজনীতিতে যুক্ত হন। 1943 সালে মাত্র 30 বছর বয়সে তিনি জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেন এবং প্রাদেশিক মুসলিম লীগ কাউন্সিলের সদস্য নির্বাচিত হন। বঙ্গবন্ধুর তরুণ জীবনে এসব অর্জন সম্বন্ধে আপনার মতামত দিন। বঙ্গবন্ধু একদিনে তার বঙ্গবন্ধু জন্ম নেয়নি। বঙ্গবন্ধুর নেতৃত্ব তার ছোট কাল থেকেই, তার যে খোকার নাম ছিল, যে খোকার জীবন থাকতেই বঙ্গবন্ধু তার নেতৃত্ব যে ভাব, সেই ভাব তার ছাত্র জীবন থেকেই আমরা শুনেছি যে বঙ্গবন্ধু কখন মানুষের কোনো দুঃখ কষ্ট উনি দেখতে সহ্য করতে পারতেন না। ছাত্র জীবন থেকেই তার সেই যে
সংগ্রাম আন্দোলন বা নেতৃত্ব দেওয়ার মতো, এটা আমরা যদিও সচক্ষে দেখিনি, কিন্তু আমরা এগুলি আমরা শুনেছি। আজকে বঙ্গবন্ধুর সম্বন্ধে আমরা আগে যা না জানতাম, এখন তোমরা এসেছো স্কুল থেকে, আজকে তোমরাও অনেক কিছু জানবে। আমি বঙ্গবন্ধু যখন ছাত্র, তখন তার আমার জন্ম হয়নি, কাজে আমি তার সম্পূর্ণ বাস্তবায়ন ওই কথাগুলি আমি তোমাদের মাঝে আমি তুলে ধরতে পারবো না, কিন্তু এতে বোঝা যায় যে মানুষ, এত বড় নেতা, সে কোনোদিন রাতারাতি হয় না। এত বড় নেতা কোনোদিন রাতারাতি জন্মায় না। কাজে যে নেতা, বড় নেতা হওয়ার যার ইচ্ছে থাকে, তাকে সেই ছোট কাল থাকতেই তার ইচ্ছে, তার যে পূরণ, তার যে নেতৃত্ব, যে ভাব ছোট কাল থেকে হয়ে ওঠে। বঙ্গবন্ধু বাঙালি সাহিত্য শাসনের লক্ষ্যে 6 দফা দাবি পেশ করেন, যার মাধ্যমে তিনি প্রতিরক্ষা ও বৈদেশিক নীতি কেন্দ্রের হাতে রেখে বাকি সব ক্ষমতা প্রদেশগুলোকে দেওয়ার দাবি জানান। এই দাবি বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে কতখানি ভূমিকা রেখেছিল বলে আপনি মনে করেন? জাতির জনক বঙ্গবন্ধু তখন কিন্তু জাতির জনক হয়নি, তখন বঙ্গবন্ধু 1966 সালে পাকিস্তান রাওয়ালপিন্ডিতে তার গোল টেবিল বৈঠকে বাংলাদেশ স্বাধীন করার উপর লক্ষ্যে সে 6 দফা সেখানে দাবি করেছিল। সেই 6 দফা দাবি বঙ্গবন্ধু জানতেন এবং এদেশের মানুষ জানতেন, যে এবং তার সাথে যারা ছিলেন তারাও বুঝতে পারতেন যে বঙ্গবন্ধুর এই 6 দফা কোনোদিনই পাকিস্তান মেনে নিতে পারে না, মেনে নিবে না। কিন্তু তারপরও বঙ্গবন্ধুর একটা দূরদর্শিতা ছিল যে বঙ্গবন্ধু এই 6 দফার মাধ্যম দিয়ে সে আন্দোলন করবে এবং এই আন্দোলন করেই এই বঙ্গবন্ধু এই বাংলাদেশ স্বাধীন করবে। তার এই দূরদর্শিতা চিন্তা ভাবনা তার আগেই ছিল। এই 6 দফাই তার প্রমাণ। 6 দফা যখন রাওয়ালপিন্ডিতে ঘোষণা করা হয় এবং প্রস্তাব দেওয়া হয়, সেই প্রস্তাব তারা মানল না। তারপর যখন বাংলাদেশে পূর্ব পাকিস্তান চলে আসলো, তখন বহু সাংবাদিক এবং নেতারা ওনাকে বললেন যে বঙ্গবন্ধু, আপনি যে ওখানে আপনি 6 দফা দিলেন, এই 6 দফা আপনি কেন দিলেন? তখন বঙ্গবন্ধু বলেছিল যে এই 6 দফা, এটা 6 দফা নয়, এটার 1 দফা আমার। এই 1 দফা হলো এটা আমার, যেমন সাঁকো যেমন দেওয়া হয়, খাল যেমন, নদী যেমন পার হতে হলে সাঁকো দিয়ে সাঁকো তৈরি করে সাঁকো দিয়ে পার হয়, আমি স্বাধীন করার জন্য আমি এই যে একটি 6 দফা নয়, এটা আমার ওই সাঁকো দিয়েছি, এই সাঁকো দিয়ে আমি বাংলাদেশ স্বাধীন করব। আসসালামু আলাইকুম। জনাব আলহাজ মোহাম্মদ লিয়াকত আলী, আপনি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। আপনাদের মতো মুক্তিযোদ্ধাদের জন্যই আজকের স্বাধীন বাংলাদেশ পেয়েছি একটি সুন্দর লাল সবুজ পতাকা। আজ আমরা আপনার কাছ থেকে সেই মহান মুক্তিযুদ্ধ ও 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানব। স্যার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আপনি সচক্ষে দেখেছেন কিনা? হ্যাঁ, আমি বহুবার দেখেছি। তার আদর সিনেমা পেয়েই আমি তার কর্মী হয়েছিলাম এবং সেই কর্মী হয়ে সুবাদেই আমি তার আহ্বানে আমি মুক্তিযুদ্ধ গিয়েছি। বন্ধুর কোনো ভাষণ আপনি সামনাসামনি শুনেছেন কি? শুনলে সেই অনুভূতি ব্যক্ত করুন। আমি জাতির জনক বঙ্গবন্ধুর 1971 সনে 7 মার্চে রেসকোর্স ময়দানে যে ভাষণটি হয়েছিল, আমি সেই ভাষণে, বঙ্গবন্ধু সেই ভাষণে যখন দেন, আমি তখন সেই স্টেজের সামনেই আমি উপস্থিত ছিলাম এবং সেই ভাষণে যখন উনি দেন, তখন লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছিল। আপনাকে 1939 সালে মাত্র 19 বছর বয়সে বঙ্গবন্ধু হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অনুপ্রেরণায় রাজনীতিতে যুক্ত হন। 1943 সালে মাত্র 23 বছর বয়সে তিনি জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেন এবং প্রাদেশিক মুসলিম লীগ কাউন্সিলের সদস্য নির্বাচিত হন। বঙ্গবন্ধুর তরুণ জীবনে এসব অর্জন সম্বন্ধে আপনার মতামত দিন। বঙ্গবন্ধু একদিনে তার বঙ্গবন্ধু জন্ম নেয়নি,
বঙ্গবন্ধুর নেতৃত্ব তার ছোট কাল থেকেই, তার যে খোকার নাম ছিল, যে খোকার জীবন থাকতেই বঙ্গবন্ধু তার নেতৃত্ব যে ভাব, সেই ভাব তার ছাত্র জীবন থেকেই আমরা শুনেছি যে বঙ্গবন্ধু কখন মানুষের কোনো দুঃখ কষ্ট উনি দেখতে সহ্য করতে পারতেন না। ছাত্র জীবন থেকেই তার সেই যে সংগ্রাম, আন্দোলন বা নেতৃত্ব দেওয়ার মতো, এটা আমরা যদিও সচক্ষে দেখিনি, কিন্তু আমরা এগুলি আমরা শুনেছি। আজকে বঙ্গবন্ধুর সম্বন্ধে আমরা আগে যা না জানতাম, এখন তোমরা এসেছো স্কুল থেকে, আজকে তোমরাও অনেক কিছু জানবে। আমি বঙ্গবন্ধু যখন ছাত্র, তখন তার আমার জন্ম হয়নি, কাজে আমি তার সম্পূর্ণ বাস্তবায়ন ওই কথাগুলি আমি তোমাদের মাঝে তুলে ধরতে পারবো না। কিন্তু এতে বোঝা যায় যে মানুষ, এত বড় মানুষ, এত বড় নেতা, সে কোনোদিন রাতারাতি হয় না। এত বড় নেতা কোনোদিন রাতারাতি জন্মায় না। কাজে যে নেতা, বড় নেতা হওয়ার যার ইচ্ছে থাকে, তাকে সেই ছোট কাল থাকতেই তার ইচ্ছে, তার যে পূরণ, তার যে নেতৃত্ব যে ভাব, ছোট কাল থেকে হয়ে ওঠে। বঙ্গবন্ধু বাঙালি স্বায়ত্ত শাসনের লক্ষ্যে 6 দফা দাবি পেশ করেন, যার মাধ্যমে তিনি প্রতিরক্ষা ও বৈদেশিক নীতি কেন্দ্রের হাতে রেখে বাকি সব ক্ষমতা প্রদেশগুলোকে দেওয়ার দাবি জানান। এই দাবি বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে কতখানি ভূমিকা রেখেছিল বলে আপনি মনে করেন? জাতির জনক বঙ্গবন্ধু তখন কিন্তু জাতির জনক হয়নি, তখন বঙ্গবন্ধু 1966 সালে পাকিস্তান রাওয়ালপিন্ডিতে তার গোল টেবিল বৈঠকে বাংলাদেশ স্বাধীন করার উপলক্ষে সে 6 দফা সেখানে দাবি করেছিল। সেই 6 দফা দাবি বঙ্গবন্ধু জানতেন এবং এদেশের মানুষ জানতেন, যে তার সাথে যারা ছিলেন তারাও বুঝতে পারতেন যে বঙ্গবন্ধুর এই 6 দফা কোনোদিনই পাকিস্তান মেনে নিতে পারে না, মেনে নিবে না। কিন্তু তারপরও বঙ্গবন্ধুর একটা দূরদর্শিতা ছিল যে বঙ্গবন্ধু এই 6 দফার মাধ্যম দিয়ে সে আন্দোলন করবে এবং এই আন্দোলন করেই এই বঙ্গবন্ধু এই বাংলাদেশ স্বাধীন করবে। তার এই দূরদর্শিতা চিন্তা ভাবনা তার আগেই ছিল। এই 6 দফাই তার প্রমাণ। 6 দফা যখন রাওয়ালপিন্ডিতে ঘোষণা করা হয় এবং প্রস্তাব দেওয়া হয়, সে প্রস্তাব তারা মানল না। তারপর যখন বাংলাদেশে পুরো পাকিস্তান চলে আসলো, তখন বহু সাংবাদিক এবং নেতারা ওনাকে বললেন যে বঙ্গবন্ধু, আপনি যে ওখানে আপনি 6 দফা দিলেন, এই 6 দফা আপনি কেন দিলেন? তখন বঙ্গবন্ধু বলেছিল যে এই 6 দফা, এটা 6 দফা নয়, এটার 1 দফা আমার। এই 1 দফা হলো এটা আমার, যেমন সাঁকো যেমন দেওয়া হয়, খাল যেমন, নদী যেমন পার হইতে হলে সাঁকো দিয়ে সাঁকো তৈরি করে সাঁকো দিয়ে পার হয়, আমি স্বাধীন করার জন্য আমি এটা একটি 6 দফা নয়, এটা আমার ওই সাঁকো দিয়েছি, এই সাঁকো দিয়ে আমি বাংলাদেশ স্বাধীন করব। বাংলাদেশকে স্বাধীন করার একটি পরিকল্পনার প্রেক্ষিতে 1968 সালে বঙ্গবন্ধু সহ মোট 35 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে আগরতলা মামলা দায়ের করেন পাকিস্তানি সামরিক সরকার। অতঃপর এই মামলা প্রত্যাহার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি করার লক্ষ্যে জনগণের অপ্রতিরোধ্য আন্দোলন শেষ পর্যন্ত 1969 সালের গণ অভ্যুত্থানে রূপ নেয় এবং আইয়ুব খান ক্ষমতা ছেড়ে বাধ্য হন। এই ঘটনাগুলো আপনাকে কতখানি আন্দোলিত করে? বঙ্গবন্ধুকে 68 সালে যখন আগরতলা ষড়যন্ত্রে যখন তাকে আটকানো হয়, গ্রেপ্তার করা হয়, এটা একটা ভুয়া গ্রেপ্তার ছিল। তারা পাকিস্তান শাসক জানতেন যে বঙ্গবন্ধু, তার যে বলিষ্ঠ ভূমিকা, তার যে সাহস, এগুলি দেখে পাকিস্তানি সামরিক শাসক বুঝতে পেরেছিল, পাকিস্তান সরকার বুঝতে পেরেছিল যে বঙ্গবন্ধুকে যদি গ্রেপ্তার করা না হয় এবং তাকে যদি ফাঁসিতে ঝুলানো না হয়, তাহলে বঙ্গবন্ধুকে কোনো রকম আটকানো যাবে না। তার যে আন্দোলন, তার যে কথা, তার যে ভাষণ, যেভাবে মানুষকে ভাষণের মাধ্যমে
মানুষকে মুক্ত করতে পারে, এই রকম মানুষকে যদি কারাগারে যদি বন্দি রাখা না হয়, তাহলে সমগ্র বাঙালি জাতিকে সে এক করে ফেলবে। তখন এটা পাকিস্তানের সময়, তখন আমরা ছিলাম 7.5 কোটি বাঙালি, আর পশ্চিম পাকিস্তানের ছিল 5 কোটি বিহারি। তখন বুঝতে পেরে যে 7.5 কোটি বাঙালিকে বঙ্গবন্ধু যদি এক করে ফেলে, তাহলে আমরা কোনোদিন তার সঙ্গে আমরা আন্দোলন ঠেকাতে পারবো না, এবং একদিন পুরো পাকিস্তান ঠিকই স্বাধীন হয়ে যাবে। যার ফলে 1968 সালে বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে তাকে গ্রেফতার করা হয়। আপনাকে আগরতলা মামলা প্রত্যাহারের পর কারাগার থেকে মুক্তির পরদিন 1969 সালে 23শে ফেব্রুয়ারি ছাত্র জনতা সভায় সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। এ বিষয়ে আপনার অভিমত কি? বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়, এটা কারো ব্যক্তিগত বিষয় নয়। এটা তখন এই দেশের মানুষ, ছাত্র সমাজ এবং বিভিন্ন সংগঠন এই দেশের মানুষকে যখন বুঝতে পারে বঙ্গবন্ধু এদেশ একদিন নিশ্চয়ই এদেশ তার ডাকে, এবং এই আন্দোলনের মাধ্যম দিয়ে দেশ স্বাধীন হবে এবং স্বাধীন চেতা মানুষ, তাই বঙ্গবন্ধুকে পূর্বেই ছাত্র সমাজের পক্ষ থেকে বঙ্গবন্ধুকে সেই দিন এই বঙ্গবন্ধু উপাধি দিয়ে ভূষিত করা হয়েছিল এই জনসমুদ্রের মধ্যে। সেই বঙ্গবন্ধু আজকেও পর্যন্ত আমরা বঙ্গবন্ধু উপাধি নিয়ে আমরা সেই বঙ্গবন্ধু মানুষ, আমরা বলি বঙ্গবন্ধু, আসলে তার নাম তো বঙ্গবন্ধু না, তার নাম আসল নাম হচ্ছে শেখ মুজিবুর রহমান। তাকে বঙ্গবন্ধু ভূষিত করা হয়েছিল ছাত্র সমাজ এবং এই দেশের জনগণ তাকে বঙ্গবন্ধু, বাংলার বন্ধু হিসাবে তাকে ভূষিত করা হয়েছিল। বাংলাদেশকে স্বাধীন করার একটি পরিকল্পনার প্রেক্ষিতে 1968 সালে বঙ্গবন্ধু সহ মোট 35 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে আগরতলা মামলা দায়ের করেন পাকিস্তানি সামরিক সরকার। অতঃপর এই মামলা প্রত্যাহার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি করার লক্ষ্যে জনগণের অপ্রতিরোধ আন্দোলন শেষ পর্যন্ত 1969 সালের গণ অভ্যুত্থানে রূপ নেয় এবং আইয়ুব খান ক্ষমতা ছেড়ে বাধ্য হন। এই ঘটনাগুলো আপনাকে কতখানি আন্দোলিত করে? বঙ্গবন্ধুকে 68 সালে যখন আগরতলা ষড়যন্ত্রে যখন তাকে আটকানো হয়, গ্রেফতার করা হয়, এটা একটা ভুয়া গ্রেফতার ছিল। তারা পাকিস্তান শাসক জানতেন যে বঙ্গবন্ধু তার যে বলিষ্ঠ ভূমিকা, তার যে সাহস, এগুলি দেখে পাকিস্তানি সামরিক শাসক বুঝতে পেরেছিল, পাকিস্তান সরকার বুঝতে পেরেছিল যে বঙ্গবন্ধুকে যদি গ্রেফতার করে না হয় এবং তাকে যদি ফাঁসিতে ঝুলানো না হয়, তাহলে বঙ্গবন্ধুকে কোনো রকম আটকানো যাবে না। তার যে আন্দোলন, তার যে কথা, তার যে ভাষণ, যেভাবে মানুষকে ভাষণের মাধ্যমে মানুষকে মুক্ত করতে পারে, এই রকম মানুষকে যদি কারাগারে যদি বন্দি রাখা না হয়, তাহলে সমগ্র বাঙালি জাতিকে সে এক করে ফেলবে। তখন এটা পাকিস্তানের সময়, তখন আমরা ছিলাম 7.5 কোটি বাঙালি, আর পশ্চিম পাকিস্তানের ছিল 5 কোটি বিহারি। তখন বুঝতে পেরে যে 7.5 কোটি বাঙালিকে বঙ্গবন্ধু যদি এক করে ফেলে, তাহলে আমরা কোনোদিন তার সঙ্গে আমরা আন্দোলন ঠেকাতে পারবো না, এবং একদিন পুরো পাকিস্তান ঠিকই স্বাধীন হয়ে যাবে। যার ফলে 1968 সালে বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে তাকে গ্রেফতার করা হয়। আপনাকে আগরতলা মামলা প্রত্যাহারের পর কারাগার থেকে মুক্তির পরদিন 1969 সালে 23শে ফেব্রুয়ারি ছাত্র জনতা সভায় সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। এ বিষয়ে আপনার অভিমত কি? বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়, এটা কারো ব্যক্তিগত বিষয় নয়। এটা তখন এই দেশের মানুষ, ছাত্র সমাজ এবং বিভিন্ন সংগঠন এই দেশের মানুষকে যখন বুঝতে পারে বঙ্গবন্ধু
এদেশ একদিন নিশ্চয়ই এদেশ তার ডাকে এবং এই আন্দোলনের মাধ্যম দিয়ে দেশ স্বাধীন হবে এবং স্বাধীন চেতা মানুষ, তাই বঙ্গবন্ধুকে পূর্বেই ছাত্র সমাজের পক্ষ থেকে বঙ্গবন্ধুকে সেই দিন এই বঙ্গবন্ধু উপাধি দিয়ে ভূষিত করা হয়েছিল এই জনসমুদ্রের মধ্যে। সেই বঙ্গবন্ধু আজকেও পর্যন্ত আমরা বঙ্গবন্ধু উপাধি নিয়ে আমরা সেই বঙ্গবন্ধু মানুষ, আমরা বলি বঙ্গবন্ধু, আসলে তার নাম তো বঙ্গবন্ধু না, তার নাম আসল নাম হচ্ছে শেখ মুজিবুর রহমান। তাকে বঙ্গবন্ধু ভূষিত করা হয়েছিল ছাত্র সমাজ এবং এই দেশের জনগণ তাকে বঙ্গবন্ধু বাংলার বন্ধু হিসাবে তাকে ভূষিত করা হয়েছিল। বাংলাদেশকে স্বাধীন করার একটি পরিকল্পনার প্রেক্ষিতে 1968 সালে বঙ্গবন্ধু সহ মোট 35 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে আগরতলা মামলা দায়ের করেন পাকিস্তানি সামরিক সরকার। অতঃপর এই মামলা প্রত্যাহার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি করার লক্ষ্যে জনগণের অপ্রতিরোধ আন্দোলন শেষ পর্যন্ত 1969 সালে গণ অভ্যুত্থানে রূপ নেয় এবং আইয়ুব খান ক্ষমতা ছেড়ে বাধ্য হন। এই ঘটনাগুলো আপনাকে কতখানি আন্দোলিত করে? বঙ্গবন্ধুকে 68 সালে যখন আগরতলা ষড়যন্ত্রে যখন তাকে আটকানো হয়, গ্রেপ্তার করা হয়, এটা একটা ভুয়া গ্রেপ্তার ছিল। তারা পাকিস্তান শাসক জানতেন যে বঙ্গবন্ধু তার যে বলিষ্ঠ ভূমিকা, তার যে সাহস, এগুলি দেখে পাকিস্তানি সামরিক শাসক বুঝতে পেরেছিল, পাকিস্তান সরকার বুঝতে পেরেছিল যে বঙ্গবন্ধুকে যদি গ্রেপ্তার করে না হয় এবং তাকে যদি ফাঁসিতে ঝুলানো না হয় তাহলে বঙ্গবন্ধুকে কোনো রকম আটকানো যাবে না। তার যে আন্দোলন, তার যে কথা, তার যে ভাষণ, যেভাবে মানুষকে ভাষণের মাধ্যমে মানুষকে মুগ্ধ করতে পারে, এই রকম মানুষকে যদি কারাগারে যদি বন্দি রাখা না হয় তাহলে সমগ্র বাঙালি জাতিকে সে এক করে ফেলবে। তখন এটা পাকিস্তানের সময়, তখন আমরা ছিলাম 7.5 কোটি বাঙালি আর পাকিস্তানিরা, পশ্চিম পাকিস্তানের ছিল 5 কোটি বিহারি। তখন বুঝতে পেরে যে 7.5 কোটি বাঙালিকে বঙ্গবন্ধু যদি এক করে ফেলে তাহলে আমরা কোনোদিন তার সঙ্গে আমরা আন্দোলন ঠেকাতে পারবো না এবং একদিন পুরো পাকিস্তান ঠিকই স্বাধীন হয়ে যাবে। যার ফলে 1968 সালে বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আপনাকে আগরতলা মামলা প্রত্যাহারের পর কারাগার থেকে মুক্তির পরদিন 1969 সালে 23 ফেব্রুয়ারি ছাত্র জনতা সভায় সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। এই বিষয়ে আপনার অভিমত কি? বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় এটা কারো ব্যক্তিগত বিষয় নয়। এটা তখন এই দেশের মানুষ, ছাত্র সমাজ এবং বিভিন্ন সংগঠন এই দেশের মানুষকে যখন বুঝতে পারে বঙ্গবন্ধু এদেশ একদিন নিশ্চয়ই এদেশ তার ডাকে এবং এই আন্দোলনের মাধ্যম দিয়ে দেশ স্বাধীন হবে এবং স্বাধীন চেতা মানুষ, তাই বঙ্গবন্ধুকে পূর্বেই ছাত্র সমাজের পক্ষ থেকে বঙ্গবন্ধুকে সেই দিন এই বঙ্গবন্ধু উপাধি দিয়ে ভূষিত করা হয়েছিল এই জনসমুদ্রের মধ্যে। সেই বঙ্গবন্ধু আজকেও পর্যন্ত আমরা বঙ্গবন্ধু উপাধি নিয়ে আমরা সেই বঙ্গবন্ধু মানুষ, আমরা বলি বঙ্গবন্ধু, আসলে তার নাম তো বঙ্গবন্ধু না, তার নাম আসল নাম হচ্ছে শেখ মুজিবুর রহমান। তাকে বঙ্গবন্ধু ভূষিত করা হয়েছিল ছাত্র সমাজ এবং এই দেশের জনগণ তাকে বঙ্গবন্ধু বাংলার বন্ধু হিসাবে তাকে ভূষিত করা হয়েছিল। 1969 সালের 5 ডিসেম্বর বঙ্গবন্ধু বলেন, জনগণের পক্ষ হইতে আমি ঘোষণা করিতেছি, আজ হইতে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশটির নাম পূর্ব পাকিস্তানের পরিবর্তে শুধুমাত্র বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার ব্যাপারে বঙ্গবন্ধুর এই অদম্য আকাঙ্ক্ষাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? বঙ্গবন্ধুর এই দুর্দর্শ, তার যে সাহস, সে মৃত্যুকে কোনোদিন পরোয়া করে নাই। বঙ্গবন্ধু ডাকে এই দেশের মানুষ
লক্ষ লক্ষ মানুষ সমবেত করতে সক্ষম হয়েছিল। বঙ্গবন্ধু জানতো, দেখতে পেরেছিল এদেশের যদি এই সামরিক শাসন পাকিস্তান, তোমরা দেখতে এখনো শুনতে পাও যে পশ্চিম পাকিস্তানে এখন পর্যন্ত তারা সামরিক শাসনের বিশ্বাসী, তারা গণতন্ত্রে তারা বিশ্বাস করতে পারে না। সে পূর্বের থেকে পাকিস্তান যখন স্বাধীন হওয়ার পর থেকে তারা বারবার সামরিক শাসনের মাধ্যমে দেশকে শাসন করেছিল। বঙ্গবন্ধু দেখলো যে সেই সামরিক শাসন দিয়ে এই বাংলাদেশের মানুষকে দাবানোর জন্য, বঙ্গবন্ধুর আন্দোলনকে দাবানোর জন্য বঙ্গবন্ধু অনেক চেষ্টা করেছিল, কিন্তু বঙ্গবন্ধুর আন্দোলন দাবাতে পারে নাই। সেই হিসাবে আমরা অবশ্যই মূল্যায়ন করতে কোন রকম আমাদের কার্পণ্যতা করা সম্ভব নয়, যেহেতু বঙ্গবন্ধু সে বিশাল। তোমরা হয়তো দেখতে পারো আজকে ছবিতে বা টিভিতে দেখো অনেক সময় বঙ্গবন্ধু, কিন্তু বঙ্গবন্ধুর সামনে যারা দেখেছে বঙ্গবন্ধু সেই কত বড় দেহ, বলিষ্ঠ নেতৃত্ব এবং বলিষ্ঠতার সাহস এবং বলিষ্ঠতার কথাবার্তা, এগুলি আমরা দেখেছি। কাজেই আমরা বঙ্গবন্ধুকে আমরা কিভাবে তার মূল্যায়ন করা যায় এই ভাষা আমাদের নেই। বঙ্গবন্ধুকে আমরা দেখেছি তার কথাবার্তা, তার ব্যক্তিত্ব, তার আচরণ, তার চলাফেরা, কথাবার্তা, ভাবনা, তার যে ব্যক্তিত্ব, দ্বিতীয় আর কোনো পুরুষ আমাদের চোখের সামনে এখনো ওরকম পড়েনি। কাজেই এত বড় নেতৃত্ব, এত বড় মানুষ, এত বড় মনের মানুষ আমরা আর কখনো দেখে পাই। তা কাজে আমরা যে বলি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, এটা বলতে আমাদের কোনো ভুল হবে বলে আমার মনে হয় না। কাজে 1000 বছর বাঙালি, শ্রেষ্ঠ বাঙালি, এটাই সত্যি, এটাই ঠিক। 1970 সালের ডিসেম্বর মাসে পাকিস্তানের জাতীয় নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ 167টি আসন পায় এবং জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে পাকিস্তানের পিপলস পার্টি পায় মাত্র 85টি আসন। এই নির্বাচনের মাধ্যমে বাঙালির অবিসংবাদিত নেতা হিসেবে পাকিস্তানের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী দাবিদার হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালির এই ঐতিহাসিক বিজয় মেনে নিতে চায়নি বলে চক্রান্তে মেতে ওঠে পাকিস্তানি শাসক গোষ্ঠী। এ বিষয়ে আপনার মন্তব্য কি? আমরা অতি সহজেই বুঝতে পারি যে পশ্চিম পাকিস্তান শাসক গোষ্ঠী তারা সবসময় সামরিক শাসনে বিশ্বাসী ছিল। তারা এই সামরিক শাসন 1970 সালের ডিসেম্বর মাসে পাকিস্তানের জাতীয় নির্বাচন, ঠিক আছে, নিজেই নির্বাচন করেছিল। সেই 70 সালে কেন নির্বাচন হয়েছিল? 70 সনে কারণ বঙ্গবন্ধু এই দেশ বুঝতে পেরেছিল যে কোনোদিনই পাকিস্তানি শাসকদের সঙ্গে আমাদের মিল হবে না। তারা যেভাবে বাঙালিদের উপর যেভাবে অত্যাচার নির্যাতন করত, কারণ এই দেশের ফসল নিয়ে, এই দেশের ফসলের বিনিময়ে তারা পশ্চিম পাকিস্তানকে সাজিয়েছিল, কিন্তু পুরো পাকিস্তানে তারা কিছুই করে নাই। সেই হিসাবে আমাদের উপর যেভাবে বাঙালিদেরকে সামরিক শাসনের মাধ্যমে আমাদেরকে দাবিয়ে রাখার জন্য তারা যেভাবে সামরিক শাসন দাবিয়ে রাখার জন্য তারা যেভাবে দেশ শাসন করেছিল, তাতে আমরা বঙ্গবন্ধু বুঝতে পেরেছিল যে তাদের সঙ্গে আর আমাদের কোনোদিন বনাবনি হবে না। কাজে আমরা গণতন্ত্র চাই। আমরা গণতন্ত্রের মাধ্যম দিয়ে আমরা যে ভোট নির্বাচন করি, পশ্চিম পাকিস্তানে 5 কোটি লোক সংখ্যা, 5 কোটি, আমাদের দেশে 7.5 কোটি বাঙালি। কাজে আমরা 7.5 কোটি বাঙালিকে যদি একত্রিত করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা গণতান্ত্রিকভাবে আমরা ভোটে আমরা জয় করতে পারবো এবং সেই ভোটে আমরা আবারও এই গণতান্ত্রিক সরকার পাকিস্তান থাকতে আমরা পাকিস্তান গণতান্ত্রিক সরকার আমরা গঠন করতে পারবো। সেই জন্যই বঙ্গবন্ধু 1970 সনে নির্বাচন চেয়েছিল এবং সেই 70 সনে গণভোটে নির্বাচন দিতে বাধ্য হয়েছিল এবং সেই গণভোটে আমরা জিতেছিলাম। জেতার পরেও এই জুলফিকার আলী ভুট্টো সে মাত্র তার পিপলস পার্টি থেকে মাত্র 85টা ভোট পেয়ে সদস্য পেয়েছিল, আর বাকি সবই আমার আওয়ামী লীগ দল তার পেয়ে জিতেছিল। কিন্তু পাকিস্তানি সরকার তারা আমরা ক্ষমতায় যেতে চাইলেও কিন্তু তারা ক্ষমতা দেয় না। বিদায় এই দেশে আবারও আন্দোলন শুরু হলো।
আবারও মানে বঙ্গবন্ধুর ডাকে তারপরে ৭০ নির্বাচনের পরে যখন পাকিস্তান সরকার জুলফিকার আলী ভুট্টো আমাদের ক্ষমতা দেওয়ার কোনো কার্পণ্যতা শুরু করলো, আমাদের দেওয়া হলো না, শুরু হলো আন্দোলন। সেই আন্দোলন করতে করতে পরে 1971 সনে এই 7ই মার্চের ভাষণ দেওয়া এবং সেই ভাষণে বঙ্গবন্ধু এই দেশকে মুক্ত করার জন্য আহ্বান জানিয়েছেন। আপনাকে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আমাদের চূড়ান্ত বিজয় সম্পর্কে আপনার বিশেষ অনুভূতি ব্যক্ত করুন। আকাশে বাতাসে ওঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি, আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। সেই সবুজের বুক চেরা মেঠো পথে আবার তো ফিরে যাব আমার, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। শিল্পে কাব্যে কোথায় আছে হায় রে এমন সোনার ভূমি। একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি, আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা রূপের যে তার নেই শেষ বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা রূপের যে তার নেই শেষ বাংলা।